স্টার কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আর এই মুহূর্তে আজকে স্টার কথায় আমার সঙ্গে যিনি উপস্থিত রয়েছেন অত্যন্ত পরিচিত, আলাদা করে আপনাদের সঙ্গে পরিচয় করানোর মতো কিচ্ছু নেই। অত্যন্ত পরিচিত সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক এবং অবশ্যই ক্যালকাটা কোয়ারের জনক বলা যেতে পারে তাকে। বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী কল্যাণ সেন বরাট এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছে। অনেক অনেক স্বাগত দাদা আপনাকে। এবং শুরুতেই জানতে চাইবো যে কেমন আছেন? না, ভালো তো নেই, ভালো নেই মানে গান বাজনা নিয়ে যা চলছে তাতে ভালো থাকার মতো অবস্থায় আমরা নেই, আমার এটা নিজের মনে হয় সবসময়। তবু একটা আশার দিক হলো যে প্রচুর গান শেখা ছেলে মেয়ে আবার গানটাকে তাদের জীবিকা করে আমাদের এই স্ট্রিমে আসছে, তারা চেষ্টা করছে ভালো গান করার, এটাই একটা আশার দিক। এবং আমি সবসময় যে কথা বলি যে গানটা তো জিউএন গান নয়, গয়াকান্ন গান, সঙ্গীত। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে আমাদের সকলে মিলে মন ভালো করার জন্য ভালো গান আমাদের শুনতেই হবে। আপনার গান শোনা, সামনে থেকে বসে শোনা, এটা আমার কাছে অন্তত সত্যিই খুব বড় পাওনা। আজকে সত্যি আমরা স্টার কথায় স্টারেদের কথা শুনি, আমাদের এই অনুষ্ঠান মানে স্টারেদের কথা। আর আপনি সত্যি স্টার, আকাশের সত্যি একটা নক্ষত্র, উজ্জ্বল নক্ষত্র আমাদের পৃথিবীর মধ্যে গোটা। সুতরাং সেই জায়গা থেকে একটুখানি জানতে চাইবো যে ছোটবেলাটা কেমনভাবে কেটেছে। প্রথমেই তোমাকে একটু ইন্টারাপ্ট করছি, আমি স্টার বা তারা নই, আমি গুরু বা পণ্ডিত নই, আমি এখনও একজন শিক্ষার্থী। 73 বছর বয়সেও রোজ কিছু না কিছু শিখি। এটাই আমার একেবারে মনের থেকে বলছি, এটা কোনো বিনয় নয়। ছোটোবেলায় আসলে আমরা এমন পরিবেশে মানুষ হয়েছিলাম, বাড়িতে একটা গান বাজনার পরিবেশ। আমার 2 দিদি ছিলেন, জাততো দিদি, ওনারা গান গাইতেন, পিয়ানো বাজাতেন, সেতার বাজাতেন। আর সবচেয়ে বড় পাওনা ছিল আমার এক জামাইবাবু ছিলেন, একেবারে নিজের দিদির হাজবেন্ড নয়, কিন্তু আমাদের সব কিছু ছিলেন সংসারের। তিনি ধনঞ্জয় ভট্টাচার্য। এবং আমরা ছোটোবেলার থেকে সপ্তাহে একবার নয়তো 15 দিনে একবার আমাদের বাড়িতে এসে ওনাকে গান শোনাতে দেখতাম, আমার ঠাকুমাকে। কাজেই বেড়ে ওঠাটা কিন্তু ওইখান থেকে। এবং এই যে সুস্থ রুচির গান বা ভালো গান, এটা ভেতরে কোথায় যেন হৃদয়ে সেঁধিয়ে গিয়েছিল ওই জামাইবাবুর হাত ধরে। তারপরে দিদিরা যখন গান শিখতেন, খুব ছোট আমি, রবীন্দ্রসঙ্গীত শিখতেন। বিথি ঘোষ নামে খুব নামী মহিলা ছিলেন তখন। তা আমি ওই চুপ করে পাশে বসে, আমার তখন শুরুটা কিন্তু আমার প্যাসিভ লার্নিং দিয়ে, শুনে শুনে। এবং যেটা হতো, দিদিরা তো গান তুলছেন, কিন্তু আমি কিন্তু এত তাড়াতাড়ি তখন তুলে নিতে পারতাম ওই বয়সে। তো তখন মাস্টারমশাইরা বা দিদিমণিরা যখন গান শেখাতে বা পিয়ানো শেখাতে আসতেন, বাড়িতে এসেই প্রথম খোঁজ পড়তো যে কল্যাণ কোথায় গেল, ওকে ডাকো। তা আমি ওই অসম্ভব দুরন্ত ছিলাম ছোটোবেলায়, কিন্তু গান বাজনার পরিসরে যখন থাকতাম তখন একবারে সুবোধ বালক, তখন ভেতরে একদম খালি ওইটা নেওয়ার চেষ্টা করতাম। কাজেই আমার সঙ্গীত জীবনে জামাইবাবুর প্রভাব, আমার দিদিদের প্রভাব। আমার বাবা অসম্ভব ভালো গান করতেন, যদিও কোনো দিনই প্রফেশনালি গান করেননি, গান ভালোবেসে গান করতেন। আর আগেকার দিনে একটা গান বাজনার পরিমণ্ডলে একটা বিশেষ জায়গা থাকতো সমঝদারদের, যে যারা সামনে যাদের দেখলে যারা গান গাইতেন তারা খুব প্রীত হতেন, ভালোবাসতেন। আমার বাবা সেরকম একজন মানুষ ছিলেন। যেহেতু ধনঞ্জয়বাবু আমার বাবাকে রবি কাকা ছিলেন, রবি কা বলতেন। সমস্ত সঙ্গীতকুলে যত শিল্পী ছিলেন, সে হেমন্তদার থেকে, মান্নাদার থেকে, আরতি মুখার্জি, শ্যামল মিত্র, সবাই রবিকাই বলতো। ছোটোবেলার থেকে ওই অনুপ্রেরণাটা কাজ করেছিল যে গান বাজনাটা একটা সাধনার জিনিস। সত্যি বলতে কি, এটা নিয়ে পেশাদার হব এটা কোনো দিন ভাবিনি।
সেটা পুরোপুরি হয়ে গেছে আর কি কালক্রমে। কিন্তু আসল জায়গাটা ছিল ভালোবাসা, এবং যে মন নিয়ে তখন শিখতে শুরু করেছি, যে মন নিয়ে গান বাজনাকে ভালোবেসেছি, এই বয়সেও কিন্তু মনটা কিন্তু একই জায়গায় আছে। এত দুরন্ত আপনি যখন ছিলেন, তার কখনো মনে হয়েছে যে বড় হয়ে গানটা না করে যদি আমি অন্য কোনো প্রফেশনে যেতাম সেটাও ভালো ক্লিক করতে পারতো? খেলাধুলোতেও খুব ভালো ছিলাম। আমি আমার গুরুদাস কলেজ ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিলাম ক্রিকেটে। খেলাধুলো আমার একটা এখনও প্যাশন। আমি রাত্রির বেলা কিন্তু খেলাটাই দেখি, আমার এতই ভালোবাসার জায়গা ওটা। আসলে দুরন্তমি বলতে কি বলবো, আমার খালি ল্যাজটা ছিল না, একটা আস্ত বাঁদর ছিলাম। মানে সিঁড়ি দিয়ে দোতলায় উঠতাম না, পাইপ বেয়ে উঠতাম, এইরকম দুরন্ত ছিলাম। তা আমার বাবা মার কাছে বকাবকিও নিশ্চয়ই প্রচন্ড? হ্যাঁ, বকাবকি খেয়েছি, প্রশ্রয়ও ছিল, নইলেগুলো করতে পারতাম না। জিনিস ভাঙা বাড়িতে, ওটা একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। আমার দিদিরা এখনও বেঁচে আছেন, তাদের বয়স হয়েছে, তারা এখনও বলেন তুই কি করে এত শান্ত হয়ে গেলি, এইভাবে গান বাজনায় চলে এলি। কারণ প্রথমে কেউই ভাবিনি, আর আমারও একটা সময় ডিসিশন নিতে অসুবিধা হয়েছিল। প্র্যাকটিক্যালি জীবনে দুটো সময়, এক হলো খেলাধুলো করব না গান বাজনা করব। ক্রিকেট খেলতে গিয়ে আঙুল ভাঙলো, বাজনা বন্ধ হয়ে গেল। তো তখন একটা ডিসিশন নিতে হলো যে আমাকে খেলাটা ছাড়তে হচ্ছে, আমাকে গান বাজনায় পুরোপুরি ডিভোট করতে হবে। আর একটা সময় হলো আমি ব্যাংকে চাকরি করতাম, যে ব্যাংকে চাকরি করবো না খালি গান বাজনাটা করব। তখন ব্যাংকের চাকরিটা ছাড়লাম। তো এটা একটা ব্যাপার, জীবনে কিছু ডিসিশন তো নিতে হয়। আসলে সবাই জীবনে একটা ট্রানজিশন আসে, আর আমার মনে হয় মানুষকে সুস্থ রাখা, শান্তিতে রাখার জন্যে সবচেয়ে বড় উপাদান হলো সঙ্গীত। কাজেই সঙ্গীতই আমাকে শান্ত করে দিয়েছে। আবার যখন দল চালাই তখন মাঝে মাঝে অশান্ত হয়ে যাই। 100 ছেলেমেয়েকে নিয়ে আমাকে কাজ করতে হয়, আমাদের ক্যালকাটা কোয়ারে 100 জন ছেলেমেয়ে। এবার এদের নিয়ে যখন কাজ করতে হয়, তোমার সঙ্গে যে ভলিউমে কথা বলছি, এইভাবে বললে তো 100 জনকে শোনানো যায় না, তখন বিকট চিৎকার করতে হয় বাধ্য হয়ে। এখন রাগটা আমি দেখাই, রাগ করি না, মানে এটা প্রয়োজনে দেখাতে হয় আর কি। একটা কথা খুব সত্যি কথা, যে গান বাজনার থেকে বড় আশ্রয় তো কিছু হয় না। মানে আমার একটা দিনও যায় না যেদিনকে আমি গান বাজনার ভেতরে থাকি না। যদি দুকলি কিছু আমাদের দর্শকদের জন্য একটুখানি শোনান। দর্শকদের তো বলা, যেটা আমি আগেই প্রথমে বললাম, যে এই কাজটা শুধু আমাদের নয়, একটা কাজ অবশ্যই আমাদের, যে ভালো দর্শক তৈরি করার চেষ্টা আমাদের শিল্পীদের করতে হবে। কিন্তু দর্শকদের যদি পৃষ্ঠপোষকতা না পাই, আমরা ভালো গান গাওয়ার, যে শিল্পীরা ভালো গান করেন, তারা ভালো গান গাওয়ার অনুপ্রেরণা কোথার থেকে পাবেন? আমার গতকাল অল ইন্ডিয়া রেডিওতে রেকর্ডিং ছিল, তাতে মনোময় ছিল, শ্রীরাধা ছিল, তৃষা ছিল, শুভঙ্কর ভাস্কর ছিল, এরা সবাই ভালো গান করেন। তো একই আলোচনা হচ্ছিল যে এখনও তো অনুষ্ঠানে গেলে ভালো গান লোকে শুনতে চায়, তাহলে আমরা ঝাঁপিয়ে পড়ি সবাই খারাপ গানের দিকে যাই কেন? কিন্তু আমার এখনও দৃঢ় বিশ্বাস, আমরা যে অনুষ্ঠান করি এবং মানুষ যেভাবে আমাদের গ্রহণ করেন, ভালো গানের কিন্তু এখনও কদর যথেষ্ট আছে। এবং আমরা আর একটা জিনিস ভুল করি মা, সেটা হলো আমরা আমাদের টার্গেট অডিয়েন্সটা ভাবি ওই 15 থেকে 35 কি 15 থেকে 40, তার ওপরে যে একটা বয়সের মানুষ, বিপুল সংখ্যক 80-85 অবধি মানুষ বাঁচে, তারা কিন্তু প্রত্যেকেই ভালো গান শুনতে চায়। কারণ তাদের তো ওইটা থাকে না যে খালি নাচবো গান শুনে। তাদেরকে কিন্তু আমরা সম্মান জানাই না। তাদের সম্মান জানালে আমি দেখেছি আখেরে আমাদের অনেক লাভ হয়। আমাদের একটা গান যখন বেরোয় তখন কিন্তু হাজার হাজার ভিউয়ার হয়ে যায়। তা সেটা কোন বয়সে সেটা তো বুঝতে পারি না, কিন্তু নিজে বিশ্লেষণ করে একটা বুঝি যে একটু যাদের স্থিতি আসে জীবনে,
তারা কিন্তু ভালো গান শুনতেই ভালোবাসে। আপনি যখন গানটা শুরু করেছিলেন সেই সময় থেকে এখনকার সময় গানের মধ্যে ঠিক কতটা পার্থক্য রয়েছে আমি আপনার থেকে জানবো, কিন্তু একটা গানের পর। সুরে সুরে আর গানে গানে শুধু আমাদের প্রার্থনা একটাই, সুরে সুরে আর গানে গানে শুধু আমাদের প্রার্থনা একটাই, প্রতিটি সকাল হোক সূর্যমুখী, প্রতিটি মানুষ হোক অনেক সুখী, প্রতিটি সকাল হোক সূর্যমুখী, প্রতিটি মানুষ হোক অনেক সুখী। আসলে আমাদের তো এটাই চাওয়া। এই গানটা লেখা তরুণ সিনহার, আমার সুর করা। আমরা তো যা বলি গানে গানেই বলি, আমাদের গানের মাধ্যমে, আমাদের শিল্পের মাধ্যমে বলি। প্রত্যেকটা সকাল যদি নতুন বার্তা নিয়ে আসে আর মানুষ যদি সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে, এটাই আমাদের চাওয়া। আপনি যে সময় গানটা শুরু করেছিলেন সেই সময়ের সঙ্গে এখনকার সময়ের গানের ঠিক কতটা পার্থক্য? আসলে দেখো, আমি শুধু বাংলা গান নিয়ে বলছি না, এটা সারা পৃথিবীর সমস্যায়। মানুষের শুভেচ্ছায় আমি সারা পৃথিবীর অনেক জায়গায় ঘুরেছি এবং সেখানে যারা বিভিন্ন সাংস্কৃতিক মহল, তাদের সঙ্গে ইন্টারাকশনের সুযোগ হয়েছে। প্রত্যেক দেশেরই যারা ভালো গান পছন্দ করেন, ভালো সঙ্গীত পছন্দ করেন, ভালো অর্কেস্ট্রা পছন্দ করেন, তারা কিন্তু সবাই খুব মানে কি বলবো, আইডেন্টিটি ক্রাইসিসে ভোগার জায়গায়, যা কি হবে আমাদের। অথচ এটা তো ঠিক যে শেকড় না থাকলে কোনো কিছুরই বিকাশ হয় না। সেখানে দাঁড়িয়ে একটা জিনিস আমি বুঝি যে এই যে বলে না যে গানগুলো চলছে না বা শুনছে না, আচ্ছা শোনার অবকাশ আমরা কতটা রেখেছি? তোমার একদিনে কটা গান শোনার ক্ষমতা? সমস্ত কাজকর্ম করে যোগানটা এত বেশি হয়ে গেছে, সেই তুলনায় চাহিদা কম। এবং লোকের কাছে আমরা আগে ছোটবেলায় পুজোর দিকে তাকিয়ে থাকতাম যে 25টা 30টা গান রিলিজ হবে এবং সেগুলো আমরা কখন শুনবো এইটা শোনার জন্য আমরা হাঁ করে থাকতাম। আর এখন সারা বছর ধরে তুমি আজকে যদি ইউটিউব খোলো, দেখবে আজকে অন্তত 1000-1500 গান রিলিজ হচ্ছে। লোকে কোনটা বাজবে বলো তো? তবে প্রযুক্তিগতভাবে তো একটা অসম্ভব পরিবর্তন হয়েছে। আমরা আমাদের সময় যেভাবে রেকর্ডিং করতাম আর এখন যেভাবে করি, এখন তো মেশিন মুড়ি মিছিরের একদর করে দিচ্ছে। একটা অসম্ভব বেসুরো গানকেও প্রযুক্তির মাধ্যমে পুরোপুরি সুরে করা হয়েছে। আমার ছেলে রেকর্ডিস্ট, ও সাউন্ড ইঞ্জিনিয়ার এবং মিউজিক ডিরেক্টরও, তো ওই ব্যাপারে মাস্টার দেখি। মানে যে গানটা শোনা যাচ্ছে না সেটা প্রায় সুন্দর করে দিল একটা। তো সেটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে আমি জানি না। আমাদের সময় তো এক চান্সে রেকর্ড করতে হবে। 1 2 3 4 শুরু হলো, শেষ হবে গিয়ে একদম শেষে। মাঝখানে কোনো ভুল কেউ করলে তখন তো সবাই একসঙ্গে বাজাতো, যার জন্য মিউজিশিয়ানও বেশি থাকতো। হয়তো 25 জন মিউজিশিয়ান বাজাচ্ছে, সন্ধ্যাদি গান গাইছেন, মাঝখানে একটা জায়গায় কেউ ভুল করলো, আবার প্রথম। এবার আমাকে মিউজিক ডিরেক্টর, আমাকে সন্ধ্যাদিকে বলতে হচ্ছে দিদিভাইকে, দিদিভাই আর একবার। এই যে একটা চাপ, এর ফলে যারা বাজাতো তারাও খুব টেনশনে থাকতো। তারাও কিন্তু রেকর্ডিংয়ের আগে 25 বার বাজনাটা দেখে নিত। যিনি গান গাইছেন তিনি প্রচণ্ড সতর্ক থাকতেন যে একটা কথা না ভুল বলে ফেলি, না আমার জন্য আমার 25 জনকে আবার বাজাতে হবে। এই একটা জায়গা ছিল। আর এখন তো সবই টুকরো টুকরো। কাজেই এখন প্রি প্রোডাকশনের থেকে পোস্ট প্রোডাকশনের ব্যাপারটা অনেক বেশি হয়ে গেছে। এটা সর্বক্ষেত্রে। এই যে তোমরা যেমন নিচ্ছ, তোমাদের পোস্ট প্রোডাকশনের কাজ কিন্তু বেশি।
আগে হলে ক্যামেরার অ্যাঙ্গেল 5টা ঠিক করতে হতো, কোথায় জুম করব, কোথায় কী করবো, 1000টা জিনিস ভাবতে হতো। এটা একটা বেসিক তফাৎ হয়েছে। যেমন একটা গল্প করি, এটা জানা মানুষের দরকার। এই যে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক করি ছবির, এখন তো আমাদের কম্পিউটারে ফেলে আমরা দেখছি ছবি, পাশাপাশি মিউজিক করছি, হলো না আবার করছি, একটা জায়গায় ঠিক জায়গায় পড়েনি, টেনে নিয়ে ঠিক জায়গায় বসিয়ে দিলাম, একই মিউজিক 25 জায়গায় ব্যবহার হবে, বসিয়ে দিলাম। আর তখন ছবিটা দেখে আমাদের রিলেতে এরকম ক্রস করে করে 1 2 3 4 লেখা থাকতো। ওই যে মিউজিকটা শুরু হবে আর শেষ হবে এক দানে। কোথাও ভুল হলে, যেমন টেকনিশিয়ান স্টুডিওর কথা বলছি, আমাদের একটা রুমাল পাকিয়ে পাশে রাখতাম, ওটা কিরম করে ছুঁড়ে দিতাম, ওই আলোটাতে ওই রুমালটা পড়তো, তখন যিনি চালাচ্ছেন তিনি বুঝতে পারছেন এটা এনজি হয়েছে। এবার থেমে গেল, আবার ওই রিলটা ফিরিয়ে আনতে ওই জায়গাটা 10 মিনিট সময় রাখতো, তারপরে আবার শুরু হলো। এইবার ধরো সবচেয়ে মজার জায়গা যেটা, এটা আরও আপনারা মজা পাবেন। ধরুন একটা ঘরে একটি ছেলে একটি মেয়ে প্রেম করছে, সেটার ডিউরেশন 45 সেকেন্ড। হঠাৎ দেখা গেল তার বাবা সিঁড়ি দিয়ে উঠছে, মিউজিক চেঞ্জ হবে, সেটা হয়তো ওঠাটা 10 সেকেন্ড। দরজাটা খুললো, একটা আলাদা মিউজিক চেঞ্জ। তারপরে আর একটা মিউজিক হলো, প্রচণ্ড ঝগড়া শুরু হলো, বকা শুরু হলো মেয়েকে। এই যে প্রত্যেক কটা মিউজিকটা আলাদা আলাদা ট্রানজিট হতে হতে যাচ্ছে, আমাদের পুরো হিসেব করে নিতে হতো কোনটা কত সেকেন্ড। তখন ফুটেজে হতো 90 ফুটে 60 সেকেন্ড। আমরা ফুটেজ মেপে নিয়ে সেকেন্ডের ওটা কনভার্ট করে নিয়ে যে 30 সেকেন্ড এই প্রথমে এরকম একটা রোম্যান্টিক মিউজিক, তারপরে হঠাৎ চেঞ্জ করে 31 সেকেন্ডের মাথায় ওর বাবা উঠছে, একটা সাসপেন্স বা একটা কিছু, তারপরে দরজাটা যখন খুলছে 10 সেকেন্ড পরে একটা আলাদা মিউজিক। তারপরে অসম্ভব চ্যালেঞ্জিং ছিল, অসম্ভব চ্যালেঞ্জিং ছিল, যেটা এখন কিন্তু যারা কাজ করে তারা ভাবতেই পারছে না। আমি তো এখনও ধারাবাহিকভাবে কাজটা করছি 50 বছর ধরে, তখনও করেছি না এখনও করছি। আমি বুঝি যে ব্যাপারটা আমাদের পক্ষে কত সহজ হয়ে গেছে। ক্যালকাটা কোয়ারের আগে আপনার দলের নাম ছিল, আমি যদি খুব ভুল না হই, ঐক্যতান। ঐক্যতান আসানসোল থেকে শুরু হয়েছিল, তারপরে ঐক্যতানের পরে ক্যালকাটা কোয়ার। কিন্তু এক্ষেত্রে একটা বিষয়ে যে অনেকেই আমাদের দর্শকদেরও ভীষণভাবে জানার ইচ্ছে, বা অনেক দর্শকের মধ্যেও এই একটা ভুল ধারণা রয়েছে যে ক্যালকাটা ইউথ কোয়ার, যেটা রুমা গুহ ঠাকুরতা হাত দিয়ে শুরু হয়েছিল, এবং তারপরে আপনি কলকাতায় এসে ক্যালকাটা কোয়ারের প্রতিষ্ঠা করেন। সুতরাং দর্শকদের মধ্যে যে ধারণাটা রয়েছে যে ক্যালকাটা ইউথ কোয়ারে আপনি ছিলেন, সেইখান থেকে আপনি বেরিয়ে এসে ক্যালকাটা কোয়ার তৈরি করেছেন, এইটা একটুখানি আমি ক্লিয়ারভাবে জানতে চাইব। এটা জানা দরকারও। আসলে আমি কোনোদিন ক্যালকাটা ইউথ কোয়ারে ছিলাম না। ক্যালকাটা ইউথ কোয়ারের তদানীন্তন সেক্রেটারি ছিলেন কল্যাণ রায়চৌধুরী বলে এক ভদ্রলোক, যিনি আমার দাদার মতো, ভীষণ ভালোবাসতাম, মারা গেছেন। এইটা অনেকে গুলিয়ে ফেলে। দ্বিতীয়ত, ক্যালকাটা ইউথ কোয়ার ভেঙে ক্যালকাটা কোয়ার হয়নি। আমি প্রথম ক্যালকাটা ইউথ কোয়ারের একটা অনুষ্ঠান দেখি 75 কি 76 সালে। তখন আমি ব্যাংকে চাকরি করি আসানসোলে। বার্নপুরে ওই অনুষ্ঠানটা রুমাদিদের দেখে আমার মাথা ঘুরে যায়, যে স্টেজ পারফরমেন্স এরম হতে পারে, এরম মজা করা যায়। এবং সেই রাত্রিটা আমি ঘুমোতে পারিনি, এবং বললে বিশ্বাস করবে না, পরের দিনই আমার যারা ওখানে কিছু সাঙ্গপাঙ্গ তো জড়ো হয়ে যায় সব জায়গায়, গান বাজনা ভালোবাসার ছেলে সব জায়গায় আছে, তাদের যে জড়ো করে আমি বলি যে আমরা একটা কোয়ার করবো। এবং সেই ঐক্যতার নাম নিয়ে আমাদের আসানসোলে প্রথম কোয়ার হলো। কিন্তু ইন্সপিরেশন অবশ্যই রুমাদি এবং সলিলদার গান। এই থেকে শুরু। কলকাতায় ফিরে এলাম 78 সালের শেষে। 79 সালে ক্যালকাটা কোয়ার করলাম আমরা কজন মিলে। এবং তখন একটা জিনিস আমাদের মনে হলো যে ক্যালকাটা ইউথ কোয়ারে যে গান হয়, আমরা সেই গান গাইব না, আমরা নতুন গান তৈরি করব। এই যে একটা ক্রিয়েটিভ নেশা তৈরি হলো। এবং তখন সুব্রতনাথ মুখোপাধ্যায়, আপনারা জানেন, খুব ভালো অভিনয় করেন, গানও খুব ভালো লেখেন, স্ক্রিপ্ট করেন। ও গান লিখছে আর আমি সুর করছি
কিন্তু ওই ধারণাটা একেবারেই ভ্রান্ত যে আমি ক্যালকাটা ইউথ কোয়ার থেকে এসে ক্যালকাটা কোয়ার করেছিলাম। আর এটা মনে হয় দর্শকদের জন্য জানাটা ভীষণভাবে দরকার, কারণ অনেকের মনে এই ভ্রান্ত ধারণাটা ছিল এতদিন পর্যন্ত। অনেকেই, আমি নিজেও শুনেছি বহু ক্ষেত্রে, সেই জন্যই আমি এই বিষয়টা জানার জন্য খুব আগ্রহী ছিলাম। দাদা, আরও একটা বিষয়, যে অনেকটা সময়, দীর্ঘ সময় একটা পার করে এসেছেন আপনি, এই প্রজন্ম যারা নতুনভাবে পরিচালনা করছেন, গান পরিচালনা করছেন, তাদের ক্ষেত্রে আপনার কি বার্তা হবে? কি কি করলে হয়তো মানুষের কাছে গানটা এতটা সহজলভ্য হবে না, যেটা আপনিও কিছুক্ষণ আগে বলছিলেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষের কাছে গানটা ভীষণভাবে সহজলভ্য, যে কেউ যে কোনো গান করতে পারছে, কিন্তু সেই সময়কার যখন আপনার গানের শুরুটা হয়েছিল, সেই সময়কার গান তো সবাই করতে পারতো না, মানুষের মুখে মুখে ছিল না। প্রথম কথা হলো, আজীবন নিজেকে শিক্ষার্থী ভাবতে হবে। এটা হলো প্রথম টিপস, ফার্স্ট টিপস, যে জীবনের শেষ দিন অবধি নিজের শিক্ষার্থী। দ্বিতীয়ত হলো যে ফাঁকিবাজি দিয়ে কিছু হবে না। দুদিন হয়, 3 দিনের দিন মুখ থুবড়ে পড়তেই হবে, এটা পরিষ্কার কথা। হঠাৎ করে আমার নাম হয়ে গেল, এরকমও হয় অনেকে, সেটা খুব কমই হয়, সেটা শতকরা হয়তো 0.01% হয়, কিন্তু আমরা সেটাকেই ভেবে নিই এটাই বোধহয় রুল, এক্সেপশনটা তো আর রুল হয় না। তো সেখানে পরিশ্রমটা অসম্ভব করতে হবে, নিষ্ঠা থাকতে হবে, আর যেখান থেকে যা পাওয়া যায় কিছু ফেলা যায় না, সব কিছু গ্রহণ করতে হবে। আর একটা সবচেয়ে বড় কথা যেটা, সেটা হলো সাহিত্য অনুরাগী হতে হবে। খালি গান বাজনা করলে হবে না। তুমি যদি সঠিক রূপ দিতে চাও একটা গানে, একটা আবহ সঙ্গীতে, তোমার বোধকে কিন্তু সেই জায়গায় নিয়ে যেতে হবে। এখন যে কোনো ছেলেই নয় গ্র্যাজুয়েট, নয় মাস্টার ডিগ্রি, কিন্তু আসল পড়াশোনা যেটা, যে সে রবীন্দ্রনাথটা কতটা জানে, সে টলস্টয় কতটা জানে, সে গোর্কি কতটা জানে, এই যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু যদি না করা যায়, বা শেলির কবিতা সে কতটা পড়েছে, এই জায়গাগুলো খুব দরকার। এটা যদি না হয়, তাহলে কিন্তু একজন পূর্ণাঙ্গ শিল্পী বা আমি বলবো যে স্রষ্টা হওয়া যাবে না। আমরাও পেরে উঠিনি, কাজেই শেখাটা শিখেই যেতে হবে, পড়ে যেতেই হবে। এটা আমার নতুন যারা কাজ করছেন তাদের প্রত্যেকের কাছে অনুরোধ। প্রথম কথা, ভেবে নেবে না। আজকাল আর একটা যেটা বড় সমস্যা হয়েছে, সেটা হলো রিয়েলিটি শোগুলো। তাতে একবার কোনো পজিশন পেয়ে গেলে তারা তো ভেবে নিচ্ছে আমার গান বাজনার শেষ জায়গায় পৌঁছে গেছি। কাজেই তাদেরও ভাবতে হবে যে এটা সবে শুরু, এটা শেষ নয়। একেবারে আপনার যখন মানে গানের সূচনা হয়েছে, আপনি যখন গান করতে শুরু করেন, তখন তো এইরকম লেভেলের রিয়েলিটি শো ছিল না, কিছুই ছিল না। তখন পাড়ায় পাড়ায় কিছু কম্পিটিশান হতো, সেগুলো তো আমরা নাম দিতাম। আর বাড়ির লোকেরা বলতো যে প্রতিনিধিত্ব করাটাই সবচেয়ে বড় কথা, যে তুমি পার্টিসিপেট করলে, তুমি কি প্রাইজ পেলে, এটা বড় কথা নয়। তা এটা তো রিলেটিভ ব্যাপার। একজন বিচারক থাকলে একজন প্রথম হবে, অন্য একজন থাকলে হয়তো আর একজন হবে, এটা কোনো ব্যাপার না। কিন্তু ওই যেটা বললাম, কাজটা ধারাবাহিকভাবে করে যেতে হবে, এবং সবসময় ভাবতে হবে আমি শিক্ষার্থী। আমি শিক্ষার্থী কথাটা লাল, সবুজ, কালো সব কথা দিয়ে আন্ডারলাইন করছি। এইটা যদি না থাকে, তাহলে কিন্তু সে কিছুই পারবে না। দাদা, আজকের এতগুলো বছর গানের জগতে কাটিয়ে আসার পরেও আজকের আমার সত্যি ভীষণ ভালো লাগছে যে নিজেকে এখনও তিনি মনে করেন যে তিনি শিক্ষার্থী, এখনও তিনি শিখছেন, প্রত্যেকটা মুহূর্তে শিখছেন, কিছু ফেলে দেওয়ার নয়। আর এই পথ, এই দেখানো পথ যদি অবলম্বন করে যারা নতুন প্রজন্ম এগিয়ে চলছে গানের জগতে, আমার মনে হয় নিশ্চয়ই উন্নতির একটা পথ তারা খুঁজে পাবে। অবশ্যই দাদার দেখানো পথে যদি তারা এগিয়ে চলে। অবশ্যই আজকের মতো স্টার কথা এখানে তো শেষ করবই, কিন্তু অবশ্যই চেষ্টা করব দাদার দুকলি গান দিয়ে। দাদা, এই বাংলায় আমার সর্ষে, ইলিশ, চিংড়ি, কচি লাউ, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরার বাটায় দাও। বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভেতরে।